আচ্ছা, ধরুন সময়টা ২০২৭ সালের মে মাসের কোনো এক সকাল। দক্ষিণ পশ্চিম বাংলাদেশের কোনো একটা গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠ। একজন কৃষক খুব ভোরে মাঠে গেছেন সেচের পানির আশায়। কিন্তু মাঠে গিয়ে তিনি কি দেখলেন? দেখলেন যে চারদিক শুকিয়ে একদম কাঠ। হ্যাঁ, মানে ফসলের মাঠ ফেটে একেবারে চৌচির অবস্থা। একদম তাই। যে নদী বা খালটা একসময় বর্ষা আর শুষ্ক মৌসুমে পানিতে টইটুম্বুর থাকত, সেটা এখন কেবলই ধু ধু বালুচর। পানির জন্য চারদিকে এক তীব্র হাহাকার। এখন এই যে দৃশ্যপটটার কথা বললাম, এটা কিন্তু কোনো কাল্পনিক সায়েন্স ফিকশন বা ডিস্টোপিয়ান মুভির সিন নয়। মোটেও না। বরং এটা খুব দ্রুতই আমাদের বাস্তবতা হয়ে উঠতে পারে। রাইট। যদি ২০২৬ সালের ডিসেম্বরে একটা ঐতিহাসিক চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় এবং বিকল্প কোনো ব্যবস্থা আমাদের হাতে না থাকে, তবে ঠিক এমনটাই হতে পারে। আজকের আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা যে সোর্স মেটেরিয়াল বা রিপোর্টটা নিয়ে বসেছি, সেটার নাম হলো পদ্মা ব্যারেজ 26 স্ট্র্যাটেজি। যেটা মূলত একটা অত্যন্ত তথ্যভিত্তিক রিপোর্ট এবং কিছু খুব সুন্দর ডেটা ভিজুয়ালাইজেশনের একটা সংকলন। হ্যাঁ, আর আমাদের আজকের লক্ষ্য হলো গঙ্গা পানি বন্টন চুক্তির এই যে আসন্ন সমাপ্তি, ড্যাম ও ব্যারেজের মধ্যকার ইঞ্জিনিয়ারিং পার্থক্য, এই মেগা প্রকল্পটির নকশা, এর অর্থনৈতিক রিটার্ন আর এর সম্ভাব্য পরিবেশগত ঝুঁকিগুলো নিয়ে খুব সহজভাবে আলোচনা করা। বিশেষ করে যারা ধরুন জাতীয় গুরুত্বপূর্ণ পলিসি, ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করছেন বা বিসিএস এর মতো সরকারি চাকরির লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনাটা একদম তথ্যের খনি হিসেবে কাজ করবে। একদম। তো আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। ২০২৬ সালকে ঘিরে হঠাৎ করে এত বিশাল একটা মেগা প্রকল্পের ব্লুপ্রিন্ট কেন আমাদের সামনে চলে এলো? এই তাগিদটার পেছনের গল্প বুঝতে হলে আমাদের একটু পেছনের ইতিহাসে যেতে হবে। ফারাক্কাবাদের নাম তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী গঙ্গার উজানে এই ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শুরু হয় সেই ১৯৬১ সালে। আর এটা আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৯৭৫ সালের ২১শে এপ্রিল। এই যে বাঁধটা চালু হলো, এরপর থেকেই কিন্তু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীর স্বাভাবিক প্রবাহে একটা বহাবহ ধাক্কা লাগে। মানে উজানে পানি আটকে রাখার কারণেই ভাটির দিকে আমাদের এই পরিবেশগত বিপর্যয়টা শুরু হলো। ঠিক তাই, নদীর প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে অনেক নদী আক্ষরিক অর্থেই মরতে শুরু করে। আর আমাদের কৃষি এবং মৎস্য সম্পদ বিশাল ক্ষতির মুখে পড়ে যায়। একদম। এরপরেই দীর্ঘমেয়াদী সমস্যাটা কিছুটা সামাল দেওয়ার জন্য ১৯৯৬ সালে গঙ্গা পানি বন্টন চুক্তি সই হয়। এর ফলে প্রতি বছর শুষ্ক মৌসুমে, মানে ধরুন ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত পানি বন্টনের একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়। আচ্ছা। এতে সাময়িকভাবে মৌসুমি পানি পাওয়ার ক্ষেত্রে একটা স্বস্তি ফিরে আসে ঠিকই, কিন্তু আসল সংকটটা ঘনীভূত হচ্ছে ওই ২০২৬ সালের ডিসেম্বরে এসে। কারণ তখন তো এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। বিষয়টা মানে অনেকটা এমন দাঁড়ায় যে একটা ভাড়া করা লাইফ সাপোর্ট মেশিনের ওপর নির্ভর করে বেঁচে থাকা হচ্ছে, আর কয়েক মাস পরই সেই মেশিনের প্লাগকেও খুলে নেবে। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবায়ন হবে কিনা, বা হলেও সেটা থেকে প্রয়োজনীয় পানি পাওয়া যাবে কিনা, এই পুরো বিষয়টা তো একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর ঠিক এখানেই বিষয়টা ভীষণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এই চরম অনিশ্চয়তা থেকে বাঁচতেই অন্য কারো ওপর নির্ভর না করে নিজেদের ভূখণ্ডেই পানি ধরে রাখার একটা স্থায়ী সমাধানের খোঁজ শুরু হয়। পদ্মা ব্যারেজ নির্মাণের আইডিয়াটা ঠিক এই জায়গা থেকেই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একটু দাঁড়ান, নিজস্ব ভূখণ্ডে পানি ধরে রাখার কথা আসলেই তো আমাদের মাথায় বিশাল উঁচু কোনো বাঁধ বা ড্যামের কথা আসে, মানে কাপ্তাই ড্যাম বা হুভা ড্যামের মতো কিছু একটা। হ্যাঁ, সাধারণ মানুষ কিন্তু এটাই ভাবে। অ্যারেজ কেন? দুটোর মধ্যে ইঞ্জিনিয়ারিং বা মেকানিজমের পার্থক্যটা আসলে কোথায়? আর পরিবেশের কথা চিন্তা করলে কোনটা বেশি বা কম ক্ষতিকর? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই দুটোর কার্যপ্রণালী সম্পূর্ণ আলাদা। ড্যাম হলো নদীর আড়াআড়ি তৈরি করা একটা নিরেট কংক্রিটের দেয়াল। এর কাজই হলো নদীর পানির প্রবাহ পুরোপুরি আটকে দিয়ে উজানে একটা বিশাল জলাধার তৈরি করা। যেটা সাধারণত জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, তাই তো? হ্যাঁ, ঠিক। এর ফলে নদীর স্বাভাবিক স্রোত একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু ব্যারেজের কনসেপ্টটা আলাদা। ব্যারেজ নদীর প্রবাহকে পুরোপুরি গলা টিপে মারে না। এর কাঠামোতে সারি সারি গেট বা দরজা থাকে। তার মানে ব্যাপারটা কি এরকম? ধরুন ড্যাম যদি হয় হাইওয়ের মাঝখানে তুলে দেওয়া একটা ইটের দেয়াল, যেটা সব গাড়ি চিরতরে আটকে দেয়। আচ্ছা। আর ব্যারেজ হলো অনেকটা টোল প্লাজা বা ট্রাফিক সিগন্যালের মতো। সে রাস্তা পুরোপুরি ব্লক করবে না, শুধু প্রয়োজন অনুযায়ী ঠিক করে দেবে কখন কতটুকু ট্রাফিক পাস করবে। দারুণ একটা অ্যানালজি। ব্যারেজ ঠিক এভাবেই কাজ করে।
এটি প্রয়োজন অনুযায়ী গেট খুলে বা বন্ধ করে পানির লেভেলটা নিয়ন্ত্রণ করে। যেহেতু ব্যারেজ নদীর পানিকে আটকে না রেখে কেবল নিয়ন্ত্রণ করে, তাই পরিবেশের দিক থেকে চিন্তা করলে এটি ড্যামের চেয়ে অনেক কম ক্ষতিকর। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের সোর্স মেটেরিয়ালে এই ব্যারেজটির যে ব্লুপ্রিন্ট দেওয়া আছে, সেখানে এর নির্মাণ স্থান হিসেবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাকে নির্বাচন করা হয়েছে, আর এর দৈর্ঘ্য হবে 2.1 কিলোমিটার। বাপরে, 2.1 কিলোমিটার! মানে নদীর এপার থেকে ওপার পর্যন্ত বিশাল এক কনক্রিট আর স্টিলের স্ট্রাকচার। এত বড় একটা অবকাঠামো কাজ করবে কিভাবে? এর ভেতরের ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা কেমন? এর নকশাটা বেশ আধুনিক এবং জটিল। প্রথমত, এতে 78টি স্পিলওয়ে গেট থাকবে। 78টি? আচ্ছা, এই স্পিলওয়ে গেটগুলোর কাজ কি? অতিরিক্ত পানি বের করে দেওয়া? হ্যাঁ, বর্ষাকালে যখন নদীতে প্রচুর পানি চলে আসে, তখন এই গেটগুলোর মাধ্যমে সেই অতিরিক্ত পানি খুব নিরাপদে নিষ্কাশন করা হবে। এরপর থাকছে 15টি আন্ডার স্লুইস গেট। আন্ডারস্লুইস? এগুলো কোথায় থাকে? এগুলো মূলত নদীর একেবারে তলদেশের কাছাকাছি থাকে। তলদেশের কাছাকাছি? তার মানে নদীর নিচে যে পলি বা কাদা জমে, তার সাথে কি এর কোনো সম্পর্ক আছে? ঠিক ধরেছেন। নদীতে পানির সাথে তো উজানে প্রচুর পলি আসে। এই আন্ডার স্লুইস গেটগুলো যখন খোলা হয়, তখন নিচ দিয়ে পানি প্রচণ্ড বেগে ফ্লো করে। আচ্ছা। এই হাই ভেলোসিটি ফ্লো নদীর তলদেশে জমে থাকা পলিগুলোকে একেবারে ঝাড়ু দেওয়ার মতো স্কুরিং করে ভাসিয়ে ভাটির দিকে নিয়ে যায়। এভাবেই পলি ব্যবস্থাপনা বা সেডিমেন্ট ম্যানেজমেন্ট করা হয়। বাহ, দারুণ তো! মানে শুধু পানি নয়, পলি জমার বিষয়টা নিয়েও ইঞ্জিনিয়াররা ভেবেছেন। আর ওই যে নৌ চলাচলের কথা বলা হয়, তার জন্য কি কোনো ব্যবস্থা থাকছে? অবশ্যই, নৌ চলাচল যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেজন্য 14 মিটার প্রশস্ত একটি নেভিগেশন লক রাখা হয়েছে। এর ফলে বড় বড় কার্গো বা লঞ্চ খুব সহজেই ব্যারেজ পার হতে পারবে। আর মাছের যাতায়াত, নদীর স্বাভাবিক জীববৈচিত্র্য রক্ষার বিষয়টা? সেটার জন্য 20 মিটার প্রশস্ত দুটি আধুনিক ফিশপাস নির্মাণ করা হবে। আর যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখে এই সম্পূর্ণ ব্যারেজের ওপর দিয়ে একটি রেলওয়ে সেতুও নির্মাণ করা হবে। ওকে, একটু থামি। স্পিলওয়ে গেট, নেভিগেশন লক, ফিশ পাস, রেল সেতু, সব মিলিয়ে এটা শুধু একটা পানি নিয়ন্ত্রণের স্ট্রাকচার নয়, পুরো একটা মাল্টিপারপাস হাব মনে হচ্ছে। একদম তাই। কিন্তু এর মূল কাজ তো পানি ধরে রাখা। আমি সোর্স রিপোর্টে দেখলাম বর্ষা মৌসুমে এটি 2900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করতে পারবে এবং শুষ্ক মৌসুমে প্রতি সেকেন্ডে 570 ঘনমিটার পানি প্রবাহ নিশ্চিত করবে। হ্যাঁ, সংখ্যাগুলো কিন্তু বিশাল। সেটাই। এই 570 ঘনমিটার পানি প্রতি সেকেন্ডে এই ভলিউমটা আসলে কতটা, সেটা কি ভিজুয়ালাইজ করার মতো কোনো উপায় আছে? খুব সহজে যদি বলি, ধরুন কল্পনা করুন একটা বেশ বড় সাইজের বহুতল ভবন। প্রতি সেকেন্ডে যদি ওরকম একটা আস্ত ভবনের সমান আয়তনের পানি আপনার সামনে দিয়ে তীব্র বেগে ছুটে যায়, 570 ঘনমিটার হলো ঠিক ততটা পানির ফ্লো। মাথা নষ্ট। আর 2900 মিলিয়ন ঘনমিটার পানি দিয়ে পুরো একটা বড় শহরকে কয়েক মিটার গভীর পানিতে ডুবিয়ে দেওয়া সম্ভব? বাপরে বাপ! এই বিশাল পরিমাণ পানি যখন শুষ্ক মৌসুমে গেট খুলে ছাড়া হবে, তখন প্রকৃতি ও অর্থনীতিতে ঠিক কী জাদুকরী পরিবর্তন আসবে। এর সবচেয়ে বড় প্রভাব পড়বে আমাদের ওই যে মৃতপ্রায় নদীগুলো আছে সেগুলোর উপর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের গড়াই, মধুমতি, হিসনা। হিসনা নদী তো এমনিতে প্রায় মরা। হ্যাঁ, সাথে মাথাভাঙা, চন্দনা, বারাশিয়া, বড়াল আর ইছামতি। এই যে 8টি নদী, এরা বছরের বেশিরভাগ সময় পানি শূন্য থাকে। শুষ্ক মৌসুমে ওই 570 ঘনমিটার পানি যখন তীব্র বেগে এই নদীগুলোর দিকে রিলিজ করা হবে, তখন এই 8টি নদী আক্ষরিক অর্থে জীবন ফিরে পাবে। ওয়াও! এর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 24টি জেলার মিঠা পানির অভাব দূর হবে। আর সুন্দরবনের লবণাক্ততার কি হবে? মিঠা পানির অভাবের কারণেই তো সুন্দরবনের সমুদ্রের নোনা পানি ঢুকে যায়, তাই না? একদম ঠিক বলেছেন। ব্যারেজ থেকে ছাড়া মিষ্টি পানির এই বিশাল ফ্লো সরাসরি সুন্দরবন পর্যন্ত পৌঁছাবে। এর ফলে ভেতরের দিকে সমুদ্র থেকে যে অতিরিক্ত লবণাক্ত পানি ঢুকে যায়, সেটাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া সম্ভব হবে। এতে সুন্দরবনের ইকোসিস্টেম এবং গাছপালা রক্ষা পাবে। আমি যদি এই পুরো বিষয়টা কানেক্ট করি, মানে তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এটি যেন পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিরা উপশিরায় নতুন করে রক্ত সঞ্চালনের মতো একটা ব্যাপার। খুব সুন্দর বলেছেন। নদীগুলো প্রাণ ফিরে পাবে। আর যখন নদীতে পানি থাকে, তখন তার সরাসরি ইম্প্যাক্ট পড়ে অর্থনীতিতে। বিশেষ করে যারা চাকরির পরীক্ষার জন্য ডেটাগুলো নোট করছেন, তাদের জন্য বলি, 19 থেকে 29 লাখ হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা পৌঁছাবে। আচ্ছা, এই পানির কারণে ফলনে ঠিক কেমন প্রভাব পড়বে? হিসাব বলছে ব্যারেজটি চালু হলে বছরে অতিরিক্ত 24 লাখ টন ধান উৎপাদন হবে, আর নদীতে পানি থাকার কারণে
অভ্যন্তরীণ মৎস্য উৎপাদন বছরে আরও 2.25 লাখ টন বেড়ে যাবে। মানে একদিকে সেচের পানি যাচ্ছে বলে কৃষকের ফলন বাড়ছে, অন্যদিকে নদীর নাব্যতা বাড়ছে বলে জেলের জালে বেশি মাছ ধরা পড়ছে। এই চেন রিয়াকশনটা আসলেই অভাবনীয়। কিন্তু এবার একটু রূঢ় বাস্তবে আসি। আচ্ছা, বলুন। এতক্ষণ যা শুনলাম মনে হচ্ছে এটা একটা জাদুর কাঠি, কিন্তু এই বিশাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে তো প্রচুর টাকার প্রয়োজন। আমাদের হাতে থাকা বাজেট কাঠামো অনুযায়ী এই প্রকল্পের সর্বমোট ব্যয় ধরা হয়েছে 50,443 কোটি টাকা। হ্যাঁ, বিশাল অঙ্ক। আমার প্রশ্ন হল, 50,000 কোটি টাকার একটা প্রজেক্ট, এই বিশাল অঙ্কের বাজেটের জাস্টিফিকেশন কি হতে পারে? আমরা যদি একটু বড় পরিসরে চিন্তা করি, প্রথমত এই পুরো টাকাটা কিন্তু সাথে সাথে খরচ হচ্ছে না। প্রথম পর্যায়ের জন্য, অর্থাৎ ধরুন মার্চ 2026 থেকে জুন 2023 পর্যন্ত বাজেট নির্ধারণ করা হয়েছে 34,608 কোটি টাকা, আচ্ছা। যেটা প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে করার কথা বলা হয়েছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে রিটার্নের মধ্যে। এই প্রজেক্টের ইকোনমিক ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR ধরা হয়েছে 17.05%। একটু দাঁড়ান, আমি একটু ইন্টারাপ্ট করি। সরকারি বা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে 17%-এর বেশি IRR? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। এটা তো অবিশ্বাস্য রকমের বেশি। সাধারণত বড় বড় কর্পোরেট বিজনেসে এমন প্রফিট মার্জিন দেখা যায়। মানে 34,000 কোটি টাকা বিনিয়োগ করে বছরে 73,600 কোটি টাকার সুফলের কথা বলা হচ্ছে। একটা ব্যারেজ কিভাবে এত টাকা লাভ করবে? তারা কি পানি বোতলে ভরে বিক্রি করবে? এই রিটার্নের হিসাবটা আসলে কিভাবে করা হয়েছে? খুব লজিক্যাল একটা সংশয়। এখানে লাভ বা রিটার্ন মানে কিন্তু টোল প্লাজার ক্যাশ বক্সে সরাসরি টাকা জমা হওয়া নয়। ইকোনমিক IRR একটু ভিন্নভাবে হিসাব করা হয়। সেটা কেমন? ওই যে একটু আগে অতিরিক্ত 24 লাখ টন ধানের কথা বললাম, বাজারে তার তো একটা আর্থিক মূল্য আছে, তাই না? হ্যাঁ, তা তো বটে। আবার 2.25 লাখ টন অতিরিক্ত মাছের বাজার দর আছে। নদীর নাব্যতা বাড়লে নৌপথে সহজে ও সস্তায় মালপত্র পরিবহন করা যাবে, সেখানে প্রচুর জ্বালানি খরচ বাঁচবে। এছাড়া সুন্দরবনের মতো একটা ওয়ার্ল্ড হেরিটেজ ধ্বংসের হাত থেকে বেঁচে গেলে যে বিশাল অঙ্কের পরিবেশগত ক্ষতি এড়ানো যাবে, অর্থনীতিতে তারও একটা বিশাল ভ্যালুয়েশন আছে। রাইট। এই সব কিছু যখন একসাথে যোগ করা হয়, তখন পুরো দেশের অর্থনীতি বা জিডিপিতে যে ভ্যালু অ্যাড হয়, সেটাই হলো এই 73,600 কোটি টাকার সুফল। এই সামগ্রিক ইম্প্যাক্টটা ক্যালকুলেট করেই 17.05% IRR বের করা হয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এটা শুধু ব্যারেজ কর্তৃপক্ষের নিজস্ব লাভ নয়, পুরো রিজিনাল ইকোনমিতে যে টাকাটা সার্কুলেট করবে বা যে ক্ষতিটা ঠেকানো যাবে তার হিসাব। এটা মেক সেন্স করে। আর সোর্সে তো দেখলাম 2023 সালের পর দ্বিতীয় ধাপে আরও কিছু মাস্টার প্ল্যান আছে। হ্যাঁ, মাস্টার প্ল্যানটা বেশ বিস্তৃত। ব্যারেজকে কাজে লাগিয়ে 3টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা বলা হয়েছে, যার উৎপাদন ক্ষমতা হবে 113 মেগাওয়াট। বাপরে! এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কুলিং ওয়াটার বা শীতলীকরণ পানি সরবরাহ নিশ্চিত করা হবে। আর পুরো প্রকল্প এলাকায় 7টি নতুন স্যাটেলাইট শহর গড়ে তোলার মাস্টার প্ল্যানও রয়েছে। তার মানে পানি ব্যবস্থাপনা, জ্বালানি এবং নগরায়ন সবকিছুই এই এক প্রজেক্টের ব্লুপ্রিন্টে যুক্ত করা হয়েছে। একটা নিখুঁত মেগা প্রকল্পের গল্প শুনতে খুব ভালো লাগলেও এত বড় একটা নদীতে, বিশেষ করে পদ্মার মতো এত বিশাল আয়তনের একটা নদীতে হস্তক্ষেপের কি কোনো অন্ধকার দিক নেই? সবকিছুরই তো একটা নেতিবাচক দিক থাকতে পারে। আমি যদি এখানে একটা অত্যন্ত তীক্ষ্ণ প্রশ্ন রাখি, আমরা তো জানি ফারাক্কা বাঁধের কারণে উজানে পলি জমে নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। এখন আমরা নিজেরাই যদি আমাদের নিজস্ব সীমানায় নদীর মাঝখানেই ব্যারাজ তৈরি করি, তাহলে কি আমরা সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছি না? আমাদের ব্যারাজের কারণেও তো পলি জমবে, তাই না? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। যে কোনো বড় নদীর স্বাভাবিক ফ্লোতে বাধা সৃষ্টি করলে তার কিছু পরিবেশগত পরিণতি বা প্রতিক্রিয়া থাকেই। বুয়েটের বিশেষজ্ঞরাও কিন্তু এই বিষয়ে সতর্ক করেছেন। আচ্ছা। তারা এই ঝুঁকিটাকে বলছেন ফারাক্কা এফেক্ট। ফারাক্কার কারণে যেভাবে পলি জমে নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, পদ্মা ব্যারেজেও অনুরূপ সিল্টেশনের বা পলি সঞ্চয়নের একটা প্রবল আশঙ্কা রয়েছে। আর নদীর তলায় পলি জমলে তো নদীর গভীরতা কমে যাবে, নৌপথ অচল হয়ে যাবে, এমনকি আশেপাশের এলাকায় নদী ভাঙনের মারাত্মক ঝুঁকিও তৈরি হবে। একদম ঠিক। তাছাড়া নদীর স্বাভাবিক জীববৈচিত্র্য এবং মাছের পরিযায়ী পথেও বাধা সৃষ্টি হতে পারে। তার মানে যে ব্যারেজটি আমরা নদী বাঁচাতে তৈরি করছি, তার ব্যবস্থাপনা যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেটি উল্টো নদীর মৃত্যুর কারণ হতে পারে। তাহলে উপায়, এই ব্লুপ্রিন্টে এত বড় বিপর্যয়ের ঝুঁকি কমানোর জন্য কি সত্যি কোনো কার্যকরী ইঞ্জিনিয়ারিং মেকানিজম বা প্রশমন কৌশল রাখা হয়েছে? হ্যাঁ,
ঝুঁকিগুলো চিহ্নিত করার পাশাপাশি তার প্রকৌশলগত সমাধানও কিন্তু নকশায় রাখা হয়েছে। প্রথমত, ওই যে 15টি আন্ডারস্লুইস গেটের কথা আমরা আগেই বললাম, যা দিয়ে তলদেশের পলি স্কুরিং প্রয়ে সরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মনে আছে। কিন্তু শুধু গেট দিয়ে সব পলি সরানো সম্ভব নয়। তাই প্রজেক্টের ডিজাইনেই বলা আছে যে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করতে হবে। অর্থাৎ মেশিনের সাহায্যে তলদেশের অতিরিক্ত পলি নিয়মিত কেটে সরিয়ে ফেলতে হবে, যাতে কোনোভাবেই নদীর বুক ভরাট না হয়ে যায়। তার মানে এই প্রজেক্টের মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণটা ভীষণ ক্রুশাল। শুধু বানিয়ে ফেলে রাখলেই তো কাজ শেষ হবে না। ঠিক তাই। দ্বিতীয়ত, জলজ জীব বৈচিত্র্যের ক্ষতির ঝুঁকি কমাতে ওই যে 20 মিটার প্রশস্ত দুটি আধুনিক ফিশ প্যাস রাখা হয়েছে, সেগুলো মাছের উজানে বা ভাটিতে যাতায়াতের পথ সবসময় উন্মুক্ত রাখবে। আচ্ছা। এবং সর্বোপরি সার্বিক পরিবেশগত ঝুঁকি মোকাবেলার জন্য একটি পূর্ণাঙ্গ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা সংক্ষেপে EIA কঠোরভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে। চমৎকার। তার মানে সমস্যা যেমন আছে, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সেই সমস্যা মোকাবিলার প্রস্তুতিও ব্লুপ্রিন্টে রয়েছে। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আজকের এই পুরো সোর্স মেটেরিয়ালটাকে একটু সারসংক্ষেপ করি, গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার যে টাইমলাইন, মানে ডিসেম্বর 2026, তা মোকাবিলা করার জন্য এই পদ্মা ব্যারেজ প্রকল্পটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সামনে এসেছে। রাজবাড়ির পাংশায় 2.1 কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজটি কেবল ইট, পাথর আর কংক্রিটের একটি কাঠামো নয়। মোটেও নয়, এটি আসলে জলবায়ু পরিবর্তন এবং পানি সংকটের মুখে বাংলাদেশের দীর্ঘমেয়াদী টিকে থাকার একটা বড় কৌশল। একদিকে বিশাল পরিমাণ পানি সংরক্ষণ করে 8টি নদীকে বাঁচানো, অন্যদিকে বিপুল বিনিয়োগের বিপরীতে বার্ষিক 73,000 কোটি টাকার বেশি অর্থনৈতিক রিটার্ন আনা। এটি সত্যি একটি বহুমুখী মাস্টার প্ল্যান।